তো চাপ নেওয়ার কিছু নেই, যা হবে সাইজের এফেক্ট আমি দেখবো পরেরটাতে। আয়নাইজেশন পোটেনশিয়াল তোকে বাড়ি থেকে পড়ে আসতে বলেছিলাম, আয়নাইজেশন পোটেনশিয়াল পড়ছে মনে? আচ্ছা দেখ, সাইজের মধ্যে নাম্বার ওয়ান লেখ ডাউন দ্য গ্রুপ জাস্ট লিখে রাখি ডাউন দ্য গ্রুপ। যদি আমি উপর থেকে নিচের দিকে আসি, ডাউন দ্য গ্রুপ মানে কি? ডাউন দ্য গ্রুপ মানে হচ্ছে আমি শর্টে লিখবো এইভাবে, অত কথাই লিখতে হবে না। ডাউন দ্য গ্রুপ লিখেছি, ডাউন দ্য গ্রুপ লিখলাম, দেখ এইভাবে লিখ ইউ ডি মানে আপ টু ডাউন, এইভাবে একটা এরো। তার মানে কি বোঝাচ্ছে? আমি নিজেকেই বোঝাচ্ছি পিরিয়ড টেবিলে উপর থেকে নিচের দিকে গেলে আপ টু ডাউন, ঠিক আছে? বুঝতে পারছিস তো? ডাউন দ্য গ্রুপ কী হয় আমার ইন জেনারেল সাইজ আমার কী হয় বল? ইন জেনারেল কী হয়? সাইজ বাড়ে না কমে? সাইজ বাড়ে। তার কারণ কি ভাই? নাম্বার অফ সেল বাড়ছে। তাহলে আমি এইভাবে শর্টে লিখে রাখলাম ডাউন দ্য গ্রুপ, আমি উপর থেকে নিচের দিকে গেলাম, আমার কী হবে? সাইজ আমার বাড়বে। ক্লিয়ার? বুঝেছি? সেটা তো ক্লাস 10-এও পড়েছি। তাহলে ডাউন দ্য গ্রুপ আমার সাইজ হচ্ছে ইনক্রিজ করলো। সেকেন্ড লেখ 2 নাম্বার অ্যাক্রস দ্য পিরিয়ড। আমি পিরিয়ড ওয়াইজ যাবো, অ্যাক্রস পিরিয়ড 2 নাম্বার লিখছিস অ্যাক্রস পিরিয়ড। আমি পিরিয়ড ওয়াইজ যাবো, কীভাবে যাবো? এল টু আর, তার মানে কি বলতো? লেফট টু রাইট আমি তুই যাবো, অ্যাক্রস দ্য পিরিয়ড। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? অ্যাক্রস দ্য পিরিয়ড আমি তুই যদি যাই তাহলে কী হবে? এবার সাইজ বাড়বে না কমবে? এটা হচ্ছে প্রশ্ন। সাইজ বাড়বে না কমবে? দেখ বেসিক্যালি এইবার একটা ব্যাপার, আমি ধর গেলাম কোথা থেকে, লেফট টু রাইট যদি যাই, আমি প্রথম 3টে গ্রুপের মধ্যে ভাবছি, পরে আমি ডি এর এখানে আসছি না আপাতত, ঠিক আছে? 4 নাম্বার পিরিয়ডে আমি আসিনি, 1, 2, 3-এর মধ্যে আমি খেলবো। কি খেলবো? দেখ তোকে দেখবি তুই কোনো স্কুলেই এখান থেকে কোনো কোশ্চেনই দেয় না, কোনো কোশ্চেন দেয়নি, সাইজ থেকে দেয় না, এগুলো ক্লাস 10-এ আসতো। লেফট টু রাইট গেলে আমার সাইজ কী হয় বলতে পারবি? বাড়ে না কমে? এটা ক্লাস 10-এই পড়েছিলাম। সাইজ আমার কী হয়? বাড়ে। কেন বাড়ে? শেল কোথায় বাড়ে ভাই? তুই বল, হাইড্রোজেনের মধ্যে একটা শেল, হিলিয়ামের মধ্যে তো একটাই শেল কি বেড়েছে আমার? কী হয়? সাইজ কমে। কেন সাইজ কমে? ভ্যালেন্স ইলেকট্রন বেশি হলে সাইজ কেন বাড়ে? তাহলে তোর ছড়িয়ে যাওয়ার কথা, ভ্যালেন্স শেলে যদি ইলেকট্রন বাড়ে। হ্যাঁ, ভ্যালেন্স ইলেকট্রন কমে কোথায়? তাহলে সাইজ কমে। কেন কমে? নিউক্লিয়ার চার্জ কী হয়? নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করে, তো ইলেকট্রনও তো ইনক্রিজ হচ্ছে না, জানা? সাইমালটেনিয়াসলি তো ইলেকট্রনও ইনক্রিজ করে। দেখ বেসিক্যালি ক্লাস 10 লেভেল এটাই পড়েছিস। কী পড়েছিস? নিউক্লিয়ার চার্জ দিয়ে পড়েছিস, কিন্তু অ্যাকচুয়াল রিজন কি? তুই ক্লাস 10 এটা পড়েছিস। ক্লাস 10-এ পড়েছিস হচ্ছে, সাপোজ আমি যাচ্ছি কোথায়, তোর গ্রুপ নাম্বার 3-তে আমার ফার্স্টে কে আছে? সোডিয়াম, তারপরে হচ্ছে ম্যাগনেশিয়াম, বোরন, এটা আমার চলছে ওরকম, অ্যালুমিনিয়াম, সিলিকন, এখানে হচ্ছে ক্লোরিন। তুই ক্লাস 10 লেভেলে কী পড়েছিস ভাই? সোডিয়ামের মধ্যে আছে হচ্ছে সাপোজ 10খানা প্রোটন, 11টা প্রোটন আর 11টা ইলেকট্রন। ক্লোরিনে আছে হচ্ছে 17টা প্রোটন, 17টা ইলেকট্রন। এটা নিয়ে কোনো ডাউট নেওয়ার কিছু নেই। ক্লাস 10-এ তুই কী বলেছিস বলতে? প্রোটন নাম্বার বেড়ে যাচ্ছে বলে অ্যাট্রাকশন বাড়ছে, এটাই তুই পড়েছিলিস, যেটাকে তুই নিউক্লিয়ার চার্জ বলতিস। ক্লাস 10 এটাই ছিল, নিউক্লিয়ার চার্জ বাড়ছে মানে কি? নাম্বার অফ প্রোটন বাড়ছে। তো নাম্বার প্রোটন বাড়ছে বলে সাইজ কমে যাবে। কেন? কারণ ভাই অ্যাট্রাকশন বাড়ছে, টানবে বেশি। নিউক্লিয়াসের চার্জ যদি বাড়ে তার মানে কী হবে ভাই? টানার টেন্ডেন্সি বাড়বে, টানার টেন্ডেন্সি বলে সাইজ ছোট হবে। এইবারে তোর একটা কোশ্চেন ক্লাস 10-এ মাথায় আসা উচিত ছিল। কোন কোশ্চেন? ঠান্ডা মাথায় দেখ। ধর আমার সোডিয়ামে ছিল হচ্ছে 10খানা প্রোটন, ইলেকট্রনও 11টা প্রোটন ছিল, ইলেকট্রনও ছিল হচ্ছে আমার 11খানা। ক্লোরিন প্রোটন ছিল 17টা, ইলেকট্রনও তো আমার 17টাই আছে। রেশিও তো আমার 1:1-এই চলছে, তাই না? রেশিও তো আমার 1:1-এই চলছে। আমি যদি রেশিও ভ্যারি করতাম, যদি আমার সাপোজ এটা হতো 19টা প্রোটন আমার 17টাকে টানতো, তাহলে আমি বলতে পারতাম ভাই নিউক্লিয়ার চার্জ বেড়েছে বলে কমে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়াল গল্প তো আমার ভাই 17-17ই চলছে খেলা। সবার তো তাই হবে না সেম পিরিয়ডে আমি যখন যাব। তাহলে বল এইবারে তো তাহলে আমার কেন এরকম হলো? তাহলে এবারে কেন হলো? বুঝতে পেরেছিস কোশ্চেনটা কোথায়? কোশ্চেন কোথায় বোঝা গেছে? কোশ্চেন না বোঝা গেলে ভাই অ্যান্সার কী দিলাম সেটা তুই বুঝতেও পারবি না। যদি প্রবলেমটা কি সেটাই আইডেন্টিফাই না করিস, তাহলে আমি অ্যান্সার জেনে কী করবো? স্বাভাবিকভাবেই। তাহলে কোশ্চেন বুঝেছিস কেন কোথায় কী হচ্ছে? বেসিক্যালি দেখ এটার অ্যান্সার অ্যাকচুয়ালি কি, দেখ তোর বইতে এখনও অবধি তোকে সেই অ্যান্সারই দেবে যা তুই ক্লাস 10-এ পড়তিস। কী পড়তিস? ক্লাস 10-এ তুই পড়তে হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে গেলে আমার নিউক্লিয়ার চার্জ বাড়ে, ওই জন্য আমার সাইজ ছোটো হচ্ছে, অ্যাট্রাকশন বেড়ে যায় বলে। অ্যাকচুয়াল রিজন দেখ কি, খাতায় লেখ। চল অ্যাক্রস দ্য পিরিয়ড লিখেছিলি, লেখ কনসেপ্ট অফ চার্জ ডেন্সিটি। এটা আমি স্কুল লেভেলে লিখবো না, স্কুল লেভেলে আসেও নেই কোশ্চেন। কনসেপ্ট অফ চার্জ ডেন্সিটি বেসিক্যালি দেখ, আমি যখন লেফট টু রাইট যাচ্ছি, সোডিয়াম থেকে ক্লোরিনে ধর আমি গেলাম, আমার নিউক্লিয়াসের মধ্যে আমার প্রোটন বাড়ছে, কিন্তু আমার তো এখন রেডিও অ্যাক্টিভিটি নেই, মানে নিউক্লিয়ার কেমিস্ট্রি নেই, নিউক্লিয়ার ফিজিক্স নেই। নিউক্লিয়াসের মধ্যে প্রোটন বাড়লে নিউক্লিয়াসের ভলিউম কিন্তু আমার সেম থাকে। চার্জ ডেন্সিটি মানে কি? চার্জ ডেন্সিটি মানে খাতায় লেখ,
চার্জ বাই ভলিউম, চার্জ ডেন্সিটি ইকুয়ালস টু কি চার্জ বাই ভলিউম, চার্জ ডেন্সিটি ইকুয়ালস টু কি চার্জ বাই ভলিউম, চার্জ ডেন্সিটি ইকুয়ালস টু কি চার্জ বাই ভলিউম, ঠিক আছে চার্জ বাই ভলিউম। আচ্ছা ডেন্সিটি মানে ভলিউম, সরি চার্জ আর ডেন্সিটি মানে মাস আর ভলিউমের সাথে রিলেশন, চার্জ ডেন্সিটি মানে চার্জ বাই ভলিউম। বেসিক্যালি দেখ আমার প্রত্যেকটা কেসে চার্জ তো আমি সেম সেম অ্যাড করছি টোটাল নিউক্লিয়াসের মধ্যে, প্রতিটা কেসে দেখ ভলিউম কিন্তু আমার ফিক্সড আছে, মানে ধরো আমি বাদিক থেকে ডান দিকে যাচ্ছি, কার ভলিউম নিউক্লিয়াসের ভলিউম, নিউক্লিয়াসের ভলিউম ফিক্সড, আর বাদিক থেকে আমি যত ডান দিকে যাচ্ছি চার্জ আমার একটা একটা করে বাড়ছে, তার মানে চার্জ আমার আস্তে আস্তে বাড়ছে। তাহলে বলতো আমি বাদিক থেকে ডান দিকে গেলে চার্জ ডেন্সিটি বাড়ছে না কমছে? আমি লেফট টু রাইটে গেলাম চার্জ ডেন্সিটি বাড়বে না কমবে? চার্জ ডেন্সিটি বাড়ছে, কেন বাড়ছে? ভলিউম ফিক্সড, চার্জ বাড়ছে, তাহলে আমার চার্জ ডেন্সিটি বাড়লো। চার্জ ডেন্সিটি বাড়লো মানে কি বলতো ভাই, ইউনিট ভলিউমের মধ্যে চার্জ বেড়ে গেছে। তো ইউনিট ভলিউমে যদি চার্জ বাড়ে তার মানে ধর তোর কাছে ধর দুখানা ম্যাগনেট আছে, থাকতেই পারে ধর একখানা ম্যাগনেটের মধ্যে ধর দুখানা সাইজ ধর সেম, একটা ম্যাগনেটের মধ্যে ধর ম্যাগনেটিক ফিল্ড হাই ম্যাগনেটিক ফিল্ড আর হচ্ছে লো ম্যাগনেটিক ফিল্ড, তুই কোনটা বেশি অ্যাট্রাক্ট করবে বলতো? এটা না ওটা? যার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড বেশি নাকি যার মধ্যে কম? বেশিরটা আমার অ্যাট্রাক্ট করবে। তার মানে কি বলতো, এর মধ্যে পার ইউনিট ভলিউমে ম্যাগনেটিক ফিল্ড অনেক বেশি আছে, এর অ্যাট্রাকশন করার টেন্ডেন্সি বেশি, ওর মধ্যে ভাই কম, তার মানে অ্যাট্রাক্ট করার টেন্ডেন্সি কম। তাহলে বাদিক থেকে ডান দিকে গেলে আমার চার্জ ডেন্সিটি বেড়ে যায়, চার্জ ডেন্সিটি বাড়ে মানে বলতে কি ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করার টেন্ডেন্সি বাড়ে, বুঝতে পেরেছিস? তাহলে চার্জ ডেন্সিটি বাড়ছে, ওই জন্য কিন্তু আমার আস্তে আস্তে সাইজ আমার ডিক্রিজ করছে, বুঝতে পারলি? এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল রিজন, চার্জ ডেন্সিটি রেসপেক্টে। ক্লিয়ার? নিউক্লিয়ার চার্জ দিয়ে তুই বলবি নাম্বার পাওয়ার জন্য, তাহলে এই হচ্ছে আমার ইন জেনারেল বাদিক থেকে ডান দিকে গেলে আমার সাইজ আস্তে আস্তে কী হচ্ছে, কমে যাচ্ছে। আমি ওটা মাথায় রাখবো, বাদিকে থেকে ডান দিকে গেলে সাইজ কমে যায়। এই জিনিসগুলো আমার যখন আয়োনাইজেশন পোটেনশিয়াল পড়বো তখন আরেকটু ডিটেলসে ঢুকে এখানে এফেক্টগুলো একটু চেঞ্জ হবে, ঠিক আছে? কোথায়? যখন ডি ব্লক ঢুকে যাবে স্বাভাবিকভাবে সেটা আসবে, কিন্তু ওখান থেকে তোর বোর্ড এক্সামে কোনো কোশ্চেনই আসে না, যা আসে ভাই ওই প্রথম 3টে গ্রুপ থেকে পিরিয়ড থেকেই আসে। এত ক্লিয়ার বুঝেছিস? সাইজ হয়ে গেছে। তাহলে এই ছিল হচ্ছে আমার ভেরিয়েশন ইন সাইজ। পরেরটা আবার খাতায় হেডিং দে, লেখ। সাইজের পরে এবার পড়বো হচ্ছে, লিখেছি এটা? লিখে রেখেছিস তো? কি লিখেছিস? লেফট টু রাইট সাইজ ডিক্রিজেস, লিখেছিস কতটা? লেফট টু রাইট সাইজ ডিক্রিজেস। চল এবার খাতায় হেডিং দে। তাহলে এই ছিল হচ্ছে ভেরিয়েশন ইন সাইজ। আয়নিক রেডিয়াস আগের দিন পড়েছি, আয়নিক রেডিয়াস হয়ে গেছে। নেক্সট আবার হেডিং দে ভেরিয়েশন ইন মেটালিক অ্যান্ড নন মেটালিক ক্যারেক্টার, 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 মেটালিক অ্যান্ড নন মেটালিক ক্যারেক্টার। আচ্ছা যারা ভালো মেটাল তারা খারাপ নন মেটাল, আর যারা খারাপ নন মেটাল তারা ভালো মেটাল, এটা তো আমি জানি। মেটাল আর নন মেটালের রিলেশন তো উল্টো হয়। তো বেসিক্যালি আমি তো এখন পড়বো হচ্ছে দেখ মেটালিক ক্যারেক্টার, মেটালিক পড়লে নন মেটালিক আমি তো এমনিই বলতে পারবো, উল্টোটা হবে। মেটালিক ক্যারেক্টার পড়লে আমি নন মেটালিক বলতে পারবো। আচ্ছা মেটালিক ক্যারেক্টার বলতো কারা মেটাল হয় নর্মালি? মেটাল কাদের বলে? মেটাল কাদের বলে বল? যাদের মধ্যে ফ্রি ইলেকট্রন আছে তারা হচ্ছে মেটাল, ঠিক আছে? তারা হচ্ছে আমার মেটাল। তাহলে মেটাল কারা হবে? যাদের মধ্যে ফ্রি ইলেকট্রন থাকবে তারা হচ্ছে আমার মেটাল হবে। এখন তুই বল গ্রুপ ওয়াইজ আমি যদি উপর থেকে নিচের দিকে যাই তাহলে ওদের ইলেকট্রন ছাড়ার টেন্ডেন্সি বাড়বে না কমবে? গ্রুপ ওয়াইজ আমি যদি উপর থেকে নিচের দিকে যাই ওদের ইলেকট্রন ছাড়ার টেন্ডেন্সি বাড়বে না কমবে? বাড়বে। কেন বাড়বে? কেন বাড়বে? তুই বাড়বেটা তো বলেছিস, তুই এটা ভেবে বলেছিস, কী ভেবেছিস আমি সেটা একটু শুনবো। কী ভেবে তুই বললি বাড়বে? দেখি র্যান্ডমলি বলে দিলি বাড়বে আর কমবের মধ্যে কোনো একটা অপশান হবে, বাড়বে ওই জন্য বলে দিলি। কী ভেবে বলেছিস বাড়বে? কিছু ভেবেই বলিস নি? কীভাবে বললি বাড়বে? বল কীভাবে বললি, না বললে আমি আর এগোই না। এই তো হাই লেভেলে কী চলে গেল আমি বুঝতে পারলাম না। মেটালটা বেশি অক্সিডাইজ করে, সেটা তো ফ্যাক্ট, কোনো রিজন তো না, এটা তো ফ্যাক্ট হয়ে গেল। তোর মনে হচ্ছে তো বাড়বে, যারা যারা বাড়বে বলেছিস তারা বাড়বে কেন হয়েছে, আর যারা যারা কিছু বলেছিস তারা কেন চুপ করে আছিস সেটাও আমি শুনবো, কেন চুপ করে আছিস।
আমি মেটালিক ক্যারেক্টারের মধ্যে বলেছি আমি এখন কি যাচ্ছি, ডাউন দ্য গ্রুপে আমি গেছি, ঠিক আছে। তাহলে খাতার মধ্যে হেডিং দে ডাউন দ্য গ্রুপ, ডাউন দ্য গ্রুপ। মেটালিক ক্যারেক্টারের মধ্যে আমি দেখছি ডাউন দ্য গ্রুপ, মানে আমি উপর থেকে নিচের দিকে যাচ্ছি। উপর থেকে নিচের দিকে গেলে মেটালিক ক্যারেক্টার বাড়বে না কমবে, কি মনে হয়? কিছুই মনে হয় না। নাম্বার অফ শেল বাড়ছে, তার জন্য নাম্বার অফ শেল বাড়ছে মানে কি বলতো ভাই, নিউক্লিয়াস থেকে ডিস্টেন্স বাড়ছে। তো যদি নিউক্লিয়াস থেকে ডিস্টেন্স বাড়ে তাহলে তো ভাই ইলেকট্রন আমার ইজিলি ছেড়ে দেবে, তাই না? তার মানে আমার কী হচ্ছে বলতো, আপ টু ডাউন বেসিক্যালি বাড়বে। তার কারণ কি ভাই? কারণ নাম্বার অফ শেল বাড়ে, শেল বাড়ে মানে সাইজ বাড়ে। যদি আমার সাইজ বেশি হয়ে যায় তাহলে ইজিলি ছাড়তে পারবে স্বাভাবিকভাবে। তো এই হচ্ছে আমার রিজন। আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন আছে? সবার তো একটা করে ইলেকট্রন থাকবে, সবারই একটাই থাকবে, ইলেকট্রন বাড়েনি, ইলেকট্রন সবার একটাই আছে। সোডিয়ামের একটাই আছে, ফ্রান্সিয়ামের একটা আছে, সিজিয়ামের একটাই আছে। তো যেহেতু আমার শেলের সাইজ বেড়ে যাচ্ছে ওই জন্য ইলেকট্রন আমার ইজিলি ছাড়তে পারবে, বোঝা গেছে? তাহলে আমার কী হলো ভাই, ডাউন দ্য গ্রুপ আমার মেটালিক ক্যারেক্টার, আমি শর্টে লিখবো এমসি, আমার বাড়লো। ডাউন দ্য গ্রুপ আমার মেটালিক ক্যারেক্টার বেড়েছে, ডাউন দ্য গ্রুপ আমার কী হলো, মেটালিক ক্যারেক্টার বেড়েছে, বোঝা গেছে? খুব ভালো কথা, বুঝেছিস? ডাউন দ্য গ্রুপ আমার মেটালিক ক্যারেক্টার বেড়েছে। সেকেন্ড লেগ হচ্ছে 2 নম্বর লেগ। তাহলে নন মেটালিক ক্যারেক্টার কী হবে? এটা মেটালিক ক্যারেক্টার মানে নন মেটালিক ক্যারেক্টার কী হবে? কমবে, তাই তো। মেটালিক ক্যারেক্টার বেড়েছে তাহলে নন মেটালিক ক্যারেক্টার কমবে স্বাভাবিকভাবেই। 2 নম্বর লেগ অ্যাক্রস দ্য পিরিয়ড, 2 নম্বর লেগ অ্যাক্রস পিরিয়ড। তাহলে বলে অ্যাক্রস পিরিয়ড আমার কী হবে? মেটালিক ক্যারেক্টার কী হবে? কমবে। কেন কমবে? সাইজ আমার কমেছে, তো সাইজ কমলে ইলেকট্রন ছাড়তে চাইবে না, তাহলে আমার মেটালিক ক্যারেক্টার কমবে। এটা তুই এইভাবেও জানতে পারিস, তুই এটা ফ্যাক্ট দিয়েও দেখতে পারিস। কীরকম ফ্যাক্ট দিয়ে? ভাই সোডিয়াম মেটাল, ক্লোরিন তো নন মেটাল, মেটালিক ক্যারেক্টার কমেছে বলে ক্লোরিন আবার নন মেটাল হয়েছে, এটা ফ্যাক্ট হয়ে গেল, রিজন তো নয়। তার মানে আমার কী হলো বলতো, আমি আমার শর্টে লিখবো, এইভাবে লিখবো L2R আমার কী হচ্ছে, মেটালিক ক্যারেক্টার আমার কমছে, তার কারণ সাইজ আমার কমছে, এই জন্য, বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেল। নন মেটালিক ক্যারেক্টার আমার কী হবে তাহলে? লেফট টু রাইট গেলে, লেফট টু রাইট গেলে নন মেটালিক ক্যারেক্টার কী হবে? বাড়বে। নন মেটালিক ক্যারেক্টার আমার বাড়বে, ঠিক আছে। তাহলে এনএমসি আমার হলো বাড়লো, শর্টে এইভাবে লিখবো। এবার মেটালিক ক্যারেক্টার কমলে আমার নন মেটালিক ক্যারেক্টার বাড়বে, বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে। তাহলে মেটালিক নন মেটালিক বুঝলাম। তাহলে এইবারে তুই বল, ভেবে চিনতে বল, গ্রুপ নাম্বার 1-এ কারা কারা থাকে আমি মনে রাখতে বলেছিলাম আগের দিন, মনে রেখেছিস? গ্রুপ নাম্বার 1-এ কারা কারা থাকে? গ্রুপ নাম্বার 1-এ যারা থাকে তাদের নাম জিজ্ঞেস করিনি, কারা কারা থাকে মনে রাখতে বলেছিলাম। কারা কারা থাকে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। সিজিয়াম অবধি মনে রাখতে বলেছিলাম। ফ্রান্সিয়াম হচ্ছে আমার রেডিও অ্যাক্টিভ, মনে রাখতে হবে না। মনে রেখেছিলি বাড়ি গিয়ে? তারপর তো 2 দিন পেরিয়ে গেছে। আচ্ছা, তাহলে গ্রুপ নাম্বার 1-এর সিজিয়াম হচ্ছে আমার এখানে আছে, তাই না? আমি তোকে চল এঁকেই দিচ্ছি, বা পিরিয়ড টেবিল তুই ওখানে দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে লিথিয়াম, হাইড্রোজেন কিনে আমি তুই কনসার্ন নেই। এখানে হচ্ছে কি? সিজিয়াম। ফ্রান্সিয়ামকে আমি তুই পড়বো না, রেডিও অ্যাক্টিভ বলে। এখানে আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। তুই বলতো, যদি পিরিয়ড টেবিলের মধ্যে কোনো বেস্ট মেটাল থাকে, সে কোথায় থাকবে? যার মেটালিক ক্যারেক্টার বেশি, এরকম থাকা কোথায় পসিবল বলতো? পুরো পিরিয়ড টেবিল তোর কাছে দেওয়া আছে, ওখানেও আছে, এখানেও আছে। তুই এবার একটু ভেবে চিনতে বল, কোথায় আমার সবচেয়ে বেস্ট মেটাল থাকা পসিবল? বাঁদিকের একদম নিচে, এক্স্যাক্টলি বাঁদিকের একদম নিচে। তার মানে কে বলতো বেসিক্যালি? সে সিজিয়াম হচ্ছে আমার পিরিয়ড টেবিলের বেস্ট মেটাল, ঠিক আছে? তাহলে সিজিয়াম হচ্ছে আমার বেস্ট মেটাল, বুঝতে পেরেছিস তো? ফ্রান্সিয়াম আমার নয়, কারণ ফ্রান্সিয়াম রেডিও অ্যাক্টিভ, বোঝা গেল? তাহলে সিজিয়াম হচ্ছে আমার পিরিয়ড টেবিলের বেস্ট মেটাল। ক্লিয়ার? বুঝলি? হ্যাঁ বোঝা গেছে। ক্লিয়ার? তাহলে খাতা মতো লিখতে এখন সিজিয়াম হচ্ছে আমার পিরিয়ড টেবিলের বেস্ট মেটাল। সিজিয়াম হচ্ছে আমার পিরিয়ড টেবিলের বেস্ট মেটাল। আচ্ছা, মেটাল মানে কি? ইলেকট্রন ছেড়ে দেয়। মেটাল মানে আমার ইলেকট্রন ছাড়ে। যে ইলেকট্রন ছাড়ে সে নিজে আমার কী হয় বলতো? অক্সিডাইজ হয়। তার মানে ওরা নিজেরা কী এজেন্ট বলতো? যে নিজে অক্সিডাইজ হয়, সে হচ্ছে রিডিউসিং এজেন্ট। তার মানে মেটালগুলো হচ্ছে আমার রিডিউসিং এজেন্ট হয়, বুঝেছিস? তার মানে তোকে যদি পরীক্ষাতে কখনো রিডিউসিং প্রপার্টি জিজ্ঞেস করে অর্ডার, আমি জাস্ট মেটালিক ক্যারেক্টার দিয়ে বার করতে পারবো। তোকে তো জিজ্ঞেস করলে এই মেটালগুলোর রিডিউসিং প্রপার্টির অর্ডার কী হবে? কী হবে বলে মেটালগুলো রিডিউসিং প্রপার্টির অর্ডার? যে নিজে সবচেয়ে ভালো অক্সিডাইজ হবে, যে নিজে সবচেয়ে ভালো অক্সিডাইজ হবে, সে হবে হচ্ছে ওদের মধ্যে সবচেয়ে ভালো বেস্ট রিডিউসিং এজেন্ট, স্বাভাবিকভাবেই। তাহলে এবার কে নিজে ভালো অক্সিডাইজ হবে কীভাবে বুঝবো? যে নিজে সবচেয়ে ইজিলি ইলেকট্রন ছাড়বে। কে ছাড়বে? এই মাত্র আমি তুই দেখেছি শেল দিয়ে আমি বার করতে পারছি, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? জাস্ট প্রত্যেকের সাথে প্রত্যেকটা রিলেটেড। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে তুই আরেকটা লিখে রাখতে পারিস, আপ টু ডাউন যেটা গেছিলি ওখানে এমসি যেমন বাড়ছে, রিডিউসিং নেচারও আমার তত বাড়ছে, রিডিউসিং নেচারও আমার তত বাড়ছে, এটা আমি ওর সাথে লিখে রাখলাম। শেল আমার যত বাড়লো, মেটালিক ক্যারেক্টার বেড়েছে, আমার রিডিউসিং নেচারও তত বেড়েছে, রিডিউসিং নেচার আমার তত বেড়েছে, বুঝতে পেরেছি এটা? তাহলে এই হচ্ছে আমার মেটালিক নন মেটালিকের পার্ট, মেটালিক ক্যারেক্টার নন মেটালিকের পার্ট, এতদিন সবার ক্লিয়ার? আচ্ছা, এইবারে দেখ, আমি যদি তোকে বলি এই যে মেটালগুলো আমি তুই পড়লাম, এই মেটালের মধ্যে কার রেডিয়াস সবচেয়ে বেশি হবে? কার রেডিয়াস সবচেয়ে বেশি?
অবভিয়াসলি সিজিয়াম ফ্রান্সিয়াম হবে, ফ্রান্সিয়াম আমাদের পার্ট নয়, ঠিক আছে, ফ্রান্সিয়াম নিয়ে কোনো কোশ্চেনই তোকে করে, তো রেডিও অ্যাক্টিভ, তো যে নিচে থাকবে তার রেডিয়াস আমার সবচেয়ে বেশি হবে, সিম্পল লজিক, মেটালিক রেডিয়াস, বোঝা গেছে। এইবারে এখান থেকে আরও কিছু কোশ্চেন আমি তুই করবো এবার, দেখ। তো যাই হোক, আমি বুঝতে পারছি ভাই মেটালের পার্ট আমার বোঝা গেছে, খুব ভালো কথা। পিরিয়ড টেবিলে তুই বাড়ি যাবি, গুগল থেকে ডাউনলোড করতে পারিস, যে কোনো বই খুললেও পেয়ে যাবি। কী পাবি? বেসিক্যালি এই মেটাল আর নন মেটালের মাঝখানে আরও কয়েকজন লুকিয়ে থাকে, ওদেরকে কী বলে বলতো? মেটালয়েড। মানে যার আমার প্রপার্টি মেটালের মতন কিছুটা হয়, নন মেটালের মতন কিছুটা, ওদেরকে মেটালয়েড বলে। মেটালয়েড কজন আছে? 7 জন মেটালয়েড আছে, ঠিক আছে। বাড়ি গিয়ে একদম মুখস্থ করে ফেলবি কোন কোন জন মেটালয়েড, বাড়ি যাবি গিয়ে এখান থেকে পড়বি, একদম যে কোনো পিরিয়ড টেবিলে পেয়ে যাবি। বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম আর পোলোনিয়াম। এই পোলোনিয়াম টেলুরিয়াম থেকে কোনো কোশ্চেন তোকে দেয় না সাধারণত, তো যাই হোক তোকে এই পার্টটা পড়তে হবে কিন্তু, ঠিক আছে। এই 7 জন হচ্ছে আমাদের নন মেটাল। এই কালারটা তুই বাড়ি গিয়ে যে কোনো বই খুললে পেয়ে যাবি, ক্লাস 10 লেভেলের বই তো পাবি, ঠিক আছে। এই 7 জন যেমন মেটালয়েড আছে, ঠিক আছে, মেটালয়েড আছে, মনে থাকবে। বাড়ি গিয়ে আমি কিন্তু পরের দিন এখান থেকে পরীক্ষায় কোশ্চেন দেবো। পরীক্ষা কিন্তু কবে নেবো তুই জানিস। বোরন, তারপরে দেখ এই যে ভাই 2 জন আছে, তারপর এই 2 জন, তারপরে এই 2 জন, এই হচ্ছে আমার 7খানা, কি হলো এটা, সিলিকন জার্মেনিয়াম, হ্যাঁ ঠিকই আছে, চল। এই হচ্ছে আমার মেটালয়েডের পার্ট। মেটালয়েড কিন্তু কারা কারা আমি পড়লাম। তাহলে এবার তুই বল, এই মেটালয়েডের এই সাইডগুলো কিসের পার্ট বলতো? সব নন মেটালের পার্ট না? মেটালয়েডের দেখ এই সাইডগুলো হচ্ছে আমার সব নন মেটালের পার্ট, আর মেটালয়েড আর এই সাইডগুলো হচ্ছে দেখ আমার সব মেটালের পার্ট। তুই বলতো তাহলে কোন কোন গ্রুপে মেটালও আছে, নন মেটালও আছে, মেটালয়েডও আছে? দেখে বল পিরিয়ড টেবিল, এটা দেখে ওটা দেখে যেটা দেখে বল, কোন কোন গ্রুপে মেটালও আছে, নন মেটালও আছে, আবার মেটালয়েডও আছে। চল লেখ তাহলে, খাতায় লেখ, নোট বলে লেখ, নোট বলে লেখ। ইন গ্রুপ নাম্বার 14, 15, 16, 14, 15, 16 metal, metalloid and non-metals are present. In group number 14, 15 and 16 metal, metalloid and non-metals are present. বোঝা গেছে? চলো এই ছিল হচ্ছে আমার বেসিক্যালি মেটাল নন মেটালের পার্ট। এখন ক্লাস 9-10 লেভেলে আরেকবার ফিরে যাই। ক্লাস 9-10 লেভেলে ফিরে গিয়ে আরও একটা জিনিস তুই পড়তিস বলতে, কি মেটালের অক্সাইড আর নন মেটালের অক্সাইড পড়েছিলি না? কি পড়েছিলি বলতো? তুই এটা বলছিলি অক্সাইড ফক্সাইড। মেটালের অক্সাইডগুলো আমার কী হয় বলতো? বেসিক না অ্যাসিডিক? ক্লাস 9-এ ছিল। মেটালের অক্সাইড হচ্ছে আমার বেসিক, আর নন মেটালের অক্সাইড হচ্ছে আমার অ্যাসিডিক। এটা আমার ক্লাস 9-10 লেভেলে ছিল। মেটালের অক্সাইড আমার হচ্ছে বেসিক, নন মেটালের অক্সাইড হচ্ছে অ্যাসিডিক। কেন? সিম্পলি মাথায় রাখি ঠান্ডা। সাপোজ হচ্ছে তোকে বললাম সোডিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইডের ফর্মুলা কী হবে বলতো? সোডিয়াম অক্সাইডের ফর্মুলা কি? এনএ, এনএও না ভাই, ভাব একটু, এনএও না, ভাব কী হবে সোডিয়াম অক্সাইডের ফর্মুলা? Na2O। কেন হলো সোডিয়াম অক্সাইডের ফর্মুলা? ভাই সোডিয়ামের চার্জ হয় +1, অক্সিজেনের চার্জ হয় -2, তাহলে আমার কী হবে? আমি কীভাবে লিখতাম ফর্মুলা? ক্রিসক্রস মেথড করতাম, তাই না? ক্রিসক্রস মানে কি ভাই? এন এর মাথায় +1, ওর মাথায় -2, 2 চলে আসলো এখানে, 1 চলে গেল এখানে, তাহলে আমার ফর্মুলা কি হলো? Na2O 1। 1 তো কেউ বলে না, H2O1 বলিস, তুই বলিস না। তাই সিমিলার হতে এই হচ্ছে আমার বেসিক্যালি সোডিয়াম অক্সাইডের ফর্মুলা। এবার দেখ সোডিয়াম যে অক্সাইড ভাই, সোডিয়ামের অক্সাইড, সোডিয়ামের অক্সাইড আমার বেসিক। কেন বেসিক? কারণ সোডিয়ামের অক্সাইডকে যদি আমি ওয়াটারে ডিজলভ করি আমি কী পাই বলতে? NaOH। NaOH তো আমার বেসিক, তার মানে যে অক্সাইডকে ওয়াটারে ডিজলভ করলে আমি হাইড্রোক্সাইড পাই, তারা হচ্ছে আমার বেসিক হয়। দেখ সোডিয়াম যে পিরিয়ডে আছে সেই পিরিয়ডে এখানে সালফারও আছে, এখানে সালফার আছে, ঠিক আছে, এখানে আছে সালফার। সালফারের অক্সাইড কী হয়? সালফার ডাই অক্সাইড হয়, SO2। SO2কে তুই যদি জলে ডিজলভ করবি, মানে SO2 সালফারের অক্সাইডে যে SO2কে যদি তুই জলে ডিজলভ করিস কী পাবি বলতো? H2SO4। H2SO4 আমি পাবো। ওই জন্য আমার মেটালের অক্সাইডগুলো কী হয় বলতো? বেসিক, আর নন মেটালের অক্সাইড হচ্ছে আমার কি? অ্যাসিডিক। বুঝতে পেরেছিস? খুব ভালো কথা, বোঝা গেছে? তার মানে লেখ তাহলে, খাতায় এবার হেডিং দে, লেখ ক্যারেক্টার অফ মেটালিক অ্যান্ড নন মেটালিক অক্সাইডস। ভ্যারিয়েশন বেসিক্যালি 1 নাম্বার ছিল, আমি পড়েছিলাম আগের দিন সাইজ, আজকে পড়লাম সাইজ। 2 নাম্বার পড়লাম হচ্ছে কিছু মেটালিক অ্যান্ড নন মেটালিক ক্যারেক্টার। 3 নাম্বার এখন পড়ছি কি বলতো? কি হেডিং দিয়েছিস? ক্যারেক্টার অফ মেটালিক অ্যান্ড নন মেটালিক অক্সাইডস, ঠিক আছে, মেটালিক আর নন মেটালিক অক্সাইডস, ক্যারেক্টার অফ মেটালিক অ্যান্ড নন মেটালিক অক্সাইডস। ওকে, ঠিক আছে। তোকে পরীক্ষাতে কোনো এক্সপ্লেনেশন জানতে চাইবে না, ডাইরেক্ট একদম দেবে হচ্ছে অর্ডার কী হবে। তাহলে আমার টার্গেট কী ভাই? এবার মেটালিক আর নন মেটালিকের অক্সাইড বার করা। দেখ তাহলে অক্সাইডগুলো খাতায় লিখে রাখ একবার, ওর মধ্যে লেখ
মেটালিক অক্সাইডস বেসিক, নন মেটালিক অক্সাইডস অ্যাসিডিক। লিখে রাখ এটা, মেটালিক অক্সাইডস বেসিক, নন মেটালিক অক্সাইডস অ্যাসিডিক। মেটালিক অক্সাইডস বেসিক আর নন মেটালিক অক্সাইড হচ্ছে আমার অ্যাসিডিক। ঠিক রেখেছিস? আচ্ছা এইবারে মেটালিক অক্সাইডস বেসিক আর নন মেটালিক অক্সাইড হচ্ছে আমার অ্যাসিডিক। হয়ে গেছে? আচ্ছা এইবারে ধর আমি যাচ্ছি কোথায়, দেখ আমি যাচ্ছি হচ্ছে ডাউন দ্য গ্রুপ, ডাউন দ্য গ্রুপ আমি গেলাম, তাহলে ডাউন দ্য গ্রুপ বলে হেডিং দে, ডাউন দ্য গ্রুপ, ডাউন দ্য গ্রুপ ইউ থেকে ডি মানে আপ টু ডাউন আমি আসছি, টপ টু বটম আপ টু ডাউন আমি আসছি। আচ্ছা দেখ উপর থেকে নিচের দিকে গেলে, এখন প্রশ্ন হচ্ছে উপর থেকে নিচের দিকে গেলে এই যে মেটালের যে অক্সাইডগুলো আছে এ তো সবাই ভাই বেসিক হবে। লিথিয়াম অক্সাইড যেমন বেসিক হবে, সিজিয়াম অক্সাইডও আমার বেসিক হবে। এদের মধ্যে কে ভালো বেস, এইটা হচ্ছে আমার প্রশ্ন, বুঝেছিস তো? আমি উপর থেকে নিচের দিকে যাব, কে আমার ভালো বেস, কে আমার ভালো বেস, ক্লিয়ার বোঝা গেছে? তাহলে উপর থেকে নিচের দিকে যাচ্ছি, কে আমার ভালো বেস মানে কার অক্সাইড আমার সোজা কথা ভালো বেস, কার অক্সাইড ভালো বেস, বুঝলি? কার অক্সাইড ভালো বেস হবে, তোর কি মনে হয় কার অক্সাইড ভালো বেস হবে? কেন হবে বলতো? কার অক্সাইড ভালো বেস হবে? সাপোজ আমি লিথিয়াম অক্সাইড থেকে পাবো লিথিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম অক্সাইড থেকে পাবো সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম অক্সাইড থেকে পাবো পটাশিয়াম অক্সাইড, রুবিডিয়াম অক্সাইড থেকে পাবো রুবিডিয়াম হাইড্রক্সাইড, সিজিয়াম অক্সাইড থেকে পাবো কিন্তু সিজিয়াম হাইড্রক্সাইড। কি আমার এদের মধ্যে ভালো বেস হবে? তুই এদের মধ্যে শুধুমাত্র NaOH এর নাম শুনেছিস আর KOH এর নাম শুনেছিস বলে ভাবিস না যে এরাই সবচেয়ে বেস্ট পৃথিবীতে, আর কেউ নেই ভাই। ঠিক আছে, তুই যার নাম শুনেছিস সেই বেস্ট, আর বাকিটা কেউ নেই। কীভাবে করবো? তুই অনেকভাবে ভাবতে পারিস। তোকে দেখ পরীক্ষাতে কোনো রিজন টিজন জিজ্ঞেস করে না, জাস্ট জিজ্ঞেস করবে অর্ডার, যদি করেও বা অর্ডারই জিজ্ঞেস করবে। কীভাবে করবো? ঠান্ডা মাথায় কত চাপ নেওয়ার কিছু নেই। সাপোজ আমি লিথিয়াম হাইড্রক্সাইড পাবো হচ্ছে লিথিয়াম অক্সাইড থেকে, সোডিয়াম থেকে পাবো হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড, সিজিয়াম থেকে পাবো হচ্ছে সিজিয়াম হাইড্রক্সাইড, তাই না? এটাই আমি পাবো। তো দেখ আমি লিথিয়াম হাইড্রক্সাইড থেকে পেলাম LiOH, NaOH থেকে পেলাম হচ্ছে NaOH, আর সিজিয়াম হাইড্রক্সাইড থেকে পেলাম কি বলতো CSOH, সিজিয়াম হাইড্রক্সাইড। বোঝা গেছে? দেখ এই প্রত্যেকটা কেসে কে ভালো বেস হবে বলতো? আমি তোকে যদি বলি এই হাইড্রক্সাইডগুলোর মধ্যে কে ভালো বেস, তখন তুই কীভাবে বলবি? এই হাইড্রক্সাইডগুলোর মধ্যে কে ভালো বেস, তখন তুই কীভাবে বলবি? ভাই যেখান থেকে আমি বেশি বেশি OH মাইনাস আয়ন পাবো সেই আমার ভালো বেস। তার বেস মানে তো আমার যে আমার OH মাইনাস আয়ন দেয়, এটাও ক্লাস 10-এ পড়েছিলাম। বেস হচ্ছে যারা আমার OH মাইনাস আয়ন ডোনেট করে তারা হচ্ছে বেস। এখানে দেখ যার থেকে আমি বেশি বেশি OH মাইনাস পাবো সে আমার ভালো বেস হবে। তুই ভাব এখানে কোথায় বেশি বেশি OH মাইনাস পাওয়া পসিবল? তুই যেখানে আমার করেসপন্ডিং এই জিনিসটা আমি পাবো স্বাভাবিকভাবেই, যেখানে দেখ মানে মাঝের বন্ডে ইজিলি ভাঙবে সেখানে আমি বেশি বেশি OH মাইনাস পাবো। মাঝের বন্ডটা কখন ভাঙবে বলতো? এইবারে দেখ তোর কেমিস্ট্রিতে মেনলি যে কোনো রিয়াকশান 3টে জিনিসের উপর ডিপেন্ড করা হয়, মনে রাখবি এটা। এটা দিয়ে কোনো অ্যান্সার না, কিন্তু আমি অনেক কিছু এটা এক্সপ্লেন করতে পারবো নিজে। কি যে কোনো বন্ড কেমিস্ট্রিতে ফর্ম হচ্ছে 3খানা প্রিন্সিপালের উপর, এটাকে বলা হচ্ছে EOS প্রিন্সিপাল। EOS প্রিন্সিপাল, EOS প্রিন্সিপাল মানে কি? এনার্জি ওভারল্যাপ আর সিমেট্রি। মানে যারা যারা আমার বন্ড ফর্ম করছে ওদের যদি আমার ওভারল্যাপ সুন্দর হয়, সিমেট্রি যদি ম্যাচিং হয়, আর এনার্জি যদি কাছাকাছি থাকে, তাহলে আমার বন্ডটা ভালো ফর্ম হয়। বুঝতে পেরেছিস তো? আর বন্ড যত ভালো ফর্ম হবে সেই বন্ডের স্টেবিলিটিও তত বেশি হবে স্বাভাবিকভাবেই। ক্লিয়ার? EOS প্রিন্সিপাল আমি মাথার মধ্যে রেখে দেবো, EOS প্রিন্সিপাল। এইবারে দেখ সিজিয়াম আর অক্সিজেন, দেখ সিজিয়ামের সাইজ বেশি না অক্সিজেনের সাইজ বেশি? কার সাইজ বেশি? সিজিয়ামের সাইজ বেশি ভাই, সিজিয়ামের সাইজ অনেক বড়। অক্সিজেনের তো ভাই অক্সিজেনের মাত্র 2খানা শেল, সিজিয়ামের তো 6খানা শেল। তার মানে বলতে কি ভাই আমার সিজিয়াম আর অক্সিজেনের ওভারল্যাপ কি ভালো হবে? ওভারল্যাপ ভালো হবে না, কারণ শেলের সাইজের বিশাল গন্ডগোল। তাহলে যদি সাইজের গন্ডগোল হয় তার মানে কি বলতো সিজিয়াম আর OH-এর বন্ড ভাঙা তোর পক্ষে কোনো কষ্টের ব্যাপারই না, কারণ আমার ওভারল্যাপের গন্ডগোল আছে। ওভারল্যাপে যদি গন্ডগোল থাকে আমি যদি সিজিয়াম অক্সিজেন বন্ডটা ভেঙে দিতে পারবি, তার মানে দেখ এখানে তুই অনেক ইজিলি OH মাইনাস আয়নকে প্রডিউস করতে পারবি। এগুলোতে তুই অত ইজিলি পারবি না, বুঝতে পারলি? এগুলোতে তুই অত ইজিলি OH মাইনাস আয়নকে প্রডিউস করতে পারবি না। তার মানে আমার কী হলো বলতে এই সবকটা হাইড্রক্সাইডের মধ্যে সিজিয়াম হাইড্রক্সাইড হচ্ছে সবচেয়ে ভালো বেস। মডার্ন ওয়ার্ল্ডে, মডার্ন কেমিস্ট্রি রিসার্চ ওয়ার্ল্ডে সিজিয়াম হাইড্রক্সাইড দিয়ে সব রিয়াকশন করা হয়, কারণ এটা হচ্ছে সবচেয়ে বেস্ট বেস। বুঝতে পেরেছিস? সিজিয়াম হাইড্রক্সাইড। কদিন পরে যখন কেমিক্যাল বন্ডিং পড়বো তখন এই কোশ্চেনেরই অ্যান্সার করবো, কিন্তু অন্যভাবে করবো। এটা আমার সিম্পলেস্ট ওয়ে। তো কিন্তু তোকে তো ক্লাস 11-এ জীবন তোকে সিম্পল রাখতে দেবে না, তখন তোকে আমি অন্য অন্য রুল দিয়ে করবো, ফাজান্স রুল অ্যাপ্লাই করে করবো। ঠিক আছে? ওগুলো ক্লাস 11-এ কেমিক্যাল বন্ডিং হবে। লিথিয়াম হাইড্রক্সাইডের মধ্যে হচ্ছে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, এর আয়নিক ক্যারেক্টার বেশি, যেগুলো পরের পার্ট। আমি তো সিম্পল এই টেকনিকে মনে রাখলাম, EOS প্রিন্সিপাল। বোঝা গেল? এটা দিয়ে আমি সব কিছু এক্সপ্লেন করতে পারি।
এটা হায়ার লেভেলের কনসেপ্ট যদিও চল, যাই হোক। তাহলে হচ্ছে CSOH হচ্ছে আমার বেস্ট বেস, তার মানে কী হবে বলতো, সিজিয়াম অক্সাইড হচ্ছে আমার বেস্ট বেস হবে স্বাভাবিকভাবেই। তার মানে আমি উপর থেকে নিচের দিকে গেলে কী হবে বলতো, আমার ওদের বেসিসিটি বাড়বে, বুঝলি? তাহলে আমি সিম্পল লিখে রাখলাম কি, আপ টু ডাউন আমি যাচ্ছি, তাহলে কী হবে বলতো, মেটাল অক্সাইডগুলোর বেসিসিটি আমার বাড়বে, তাহলে অক্সাইডগুলোর আমার বেসিসিটি বাড়বে, তাহলে অক্সাইডের আমার কী হবে বেসিসিটি বাড়বে, বুঝলি? উপর থেকে আমি নিচের দিকে যাবো, আমার কী হবে অক্সাইডের বেসিসিটি বাড়লো, বোঝা গেছে? ক্লিয়ার? নেক্সট হচ্ছে 2 নাম্বার, অ্যাক্রস দ্য পিরিয়ড। 2 নাম্বার হচ্ছে অ্যাক্রস পিরিয়ড। আমি যাচ্ছি বাঁদিক থেকে ডান দিকে, বাঁদিক থেকে ডান দিকে কী হবে, এইবারে দেখ বাঁদিক থেকে ডান দিকে গেলে আমি যে কোনো একটা পিরিয়ড তুলি, বাঁদিক থেকে ডান দিকে নিচ্ছি। সাপোজ আমি সেকেন্ড পিরিয়ডটা তুললাম, লিথিয়াম থেকে এখানে হচ্ছে ফ্লুরিন, লিথিয়াম থেকে ফ্লুরিন, কী হবে ভাই এবার দেখ, এখানে তো আমি দেখতে পাচ্ছি মেটালের তো মেটাল ক্যারেক্টার আস্তে আস্তে কমছে, মেটাল ক্যারেক্টার তো নন মেটাল ক্যারেক্টার বাড়ছে। তার মানে কী হবে বলতো, মেটালিক অক্সাইডের বেসিক ক্যারেক্টার কমবে আর অ্যাসিডিক ক্যারেক্টার বাড়বে স্বাভাবিকভাবেই, কারণ এটা মেটালের অক্সাইড হয় বেসিক, আর ওদিকে সব নন মেটালের অক্সাইড আস্তে আস্তে। তার মানে কী হচ্ছে বলতে, আস্তে আস্তে বেসিসিটি কমবে, অ্যাসিডিটি বাড়বে, বুঝতে পারলি? বেসিসিটি কমবে, অ্যাসিডিটি বাড়বে, বোঝা গেল? ক্লিয়ার? তাহলে লিখে রাখ, অ্যাক্রস দ্য পিরিয়ড লেফট টু রাইট, বেসিসিটি ডিক্রিজেস, অ্যাসিডিটি ইনক্রিজেস, বেসিসিটি ডিক্রিজেস, অ্যাসিডিটি ইনক্রিজেস, বেসিসিটি ইনক্রিজেস, অ্যাসিডিটি ইনক্রিজেস, বেসিসিটি ডিক্রিজেস, অ্যাসিডিটি ইনক্রিজেস। ঠিক আছে, লেফট টু রাইট আমি যাচ্ছি কীভাবে, বেসিসিটি ডিক্রিজেস, অ্যাসিডিটি ইনক্রিজেস, বোঝা গেছে? খুব ভালো কথা। এবারে এর মধ্যে লিখে রাখ, ক্লাস 10-এ পড়েছিলি অ্যাসিড বেস সল্ট তো ছিল ICSE বোর্ডে, অ্যামফোটেরিক অক্সাইড পড়েছিলি, অ্যামফোটেরিক তো ছিল, অ্যামফোটেরিক, অ্যামফোটেরিক কী ছিল বলতে, অ্যামফোটেরিক, অ্যামফোটেরিক অক্সাইড হচ্ছে তারা যারা ভাই অ্যাসিড হিসেবে বিহেভ করতে পারে, বেস হিসেবে বিহেভ করতে পারে, মানে বেসিক্যালি যারা মাঝ বরাবর আছে। লেখ অ্যামফোটেরিক অক্সাইডের কতগুলো এক্সাম্পল লিখে রাখ, লেখ। হ্যাঁ লেখ লেখ, ঠিকই বলেছি অ্যালুমিনিয়ামের, তো যাই হোক লেখ, এক্সাম্পল অফ অ্যামফোটেরিক অক্সাইড, এক্সাম্পল অফ অ্যামফোটেরিক অক্সাইড, লেখ Al2O3, Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড, তারপরে লেখ Sb2O3, মানে Sb মানে হচ্ছে অ্যান্টিমনি, ঠিক আছে, অ্যান্টিমনি, Sb মানে হচ্ছে অ্যান্টিমনি, ক্যাপিটাল S স্মল b, Sb2O3, Sb2O5, Sb2O5, হয়ে গেছে, লিখেছিস? এটা হচ্ছে আমার অ্যামফোটেরিক অক্সাইড। আবার চল PDF বার কর, আবার একটু কোশ্চেনে যাবো। আচ্ছা তুই বল ভাই, এই হয়ে গেছে ওটা, চল PDF বার কর, আরও কতগুলো এক্সাম্পল পাঠিয়ে দেবো, খাতায় লিখে রাখবি, অ্যামফোটেরিকগুলো মনে রাখলে আমার হবে, কারণ পরীক্ষাতে তোকে অ্যামফোটেরিকটাই জিজ্ঞেস করে যদি করে তো। চল আবার বার কর PDF। মেটালিক ক্যারেক্টার, নন মেটালিক, বল চলে। ফার্স্ট কোশ্চেন দেখ, পাওয়া গেছে খুঁজে, কোশ্চেন নাম্বার 18, দেখতে পেয়েছিস? কোশ্চেন নাম্বার 18, হাউ ডাজ মেটালিক ক্যারেক্টার ভ্যারি অন মুভিং ফ্রম লেফট টু রাইট ইন আ পিরিয়ড? কী হবে বল অ্যান্সার? ডিক্রিজ করছে অবভিয়াসলি, বুঝতে পারছি। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 24-এর D, 24-এর D, 24-এর D, বল 24-এর ডিটা কি ঠিক দেওয়া আছে না ভুল দেওয়া আছে? 24-এর D কি ঠিক দেওয়া না ভুল দেওয়া? ঠিকই দেওয়া আছে, কেন? আরে ভাই লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম সব গ্রুপ ওয়াইজ উপর থেকে নিচের দিকে, ঠিকই দিয়েছে ভাই, উপর থেকে নিচের দিকে গেলে তো আমার সাইজ বাড়ে, তাহলে এই হচ্ছে আমার অর্ডার, বোঝা গেছে? ক্লিয়ার? নেক্সট হতে চলে যা, কোশ্চেন নাম্বার 27, 27, অ্যারেঞ্জ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইন অর্ডার অফ মেটালিক ক্যারেক্টার, বল কী হবে? কী হবে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা তো ভাই উপর থেকে নিচের দিকে আছে, তো উপর থেকে নিচের দিকে গেলে আমার মেটালিক ক্যারেক্টার বাড়ে, তাহলে আমার অর্ডার কী হবে? মেটালিক ক্যারেক্টারের অর্ডার কী হবে? কার সবচেয়ে বেশি মেটালিক ক্যারেক্টার? আয়োডিন, গ্রেটার দেন, বল গ্রেটার দেন, বল Br গ্রেটার দেন ক্লোরিন, গ্রেটার দেন ফ্লোরিন, বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার মেটালিক ক্যারেক্টার অর্ডার, বোঝা গেল? দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে দেবো, তাহলে মেটালিক ক্যারেক্টার অর্ডার বোঝা গেছে, আয়োডিন গ্রেটার দেন, ব্রোমিন গ্রেটার দেন, ক্লোরিন গ্রেটার দেন ফ্লোরিন, ক্লিয়ার?
চল নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার, তুই দুখানা এক্সাম দিবি তাই না? আগে একটার কোশ্চেন দিই তারপর অন্যটা দেবো। এক মিনিটের ব্রেক এখন বাকিদের। দিয়ে দে তো এক্সাম নাম্বার 4, এটা কোশ্চেনটা পিছনে পাঠিয়ে দে তো। আধ ঘন্টা টাইম, হ্যাঁ 7টা 10-এ নিয়ে নেবো। এই খাতাটার কপি নেবো 7টা 10-এ। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার, তাহলে এটা বোঝা গেছে অর্ডারটা কী হবে, বুঝে গেছি অর্ডার কী হবে। নেক্সট চলে যাবে হচ্ছে কোশ্চেন নাম্বার 30। কোশ্চেন নাম্বার 30 কী হবে বল? হাউ ডাজ মেটালিক অ্যান্ড নন মেটালিক ক্যারেক্টার ভ্যারি অন মুভিং ফ্রম লেফট টু রাইট ইন আ পিরিয়ড? বল কী হবে? মেটালিক ক্যারেক্টার ডিক্রিজেস অ্যান্ড নন মেটালিক ক্যারেক্টার ইনক্রিজেস। বুঝে গেছিস? চল নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার, চলে যাবো ভাই মেটাল নন মেটাল। কোশ্চেন নাম্বার 47 এর এ, 47 এর এ। একটু ভেবে চিনতে বলবি এবার, ঠিক আছে? একটু ভেবে চিনতে শুরু কর এটা করা। এটা মুখে মুখে হয়তো নাও করতে পারিস, খাতায় একে কর। 47 এর এ। কি হচ্ছে অর্ডার বল? না, গ্রেটার দ্যান লেস দ্যান সাইন ইউজ করে বলবি, বল। গ্রেটার দ্যান লাস্টেটা কি বলি? সিএন না ভাই, সিলিকন। সিলিকন কেন বললি এই অর্ডারটা? সিলিকনকে কেন ওখানে পাঠিয়ে দিচ্ছিস বল, বল।